স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাকাত হোসেন, তিনিও বলেছেন যে 7.62 রাইফেলের গুলি কোথা থেকে আসলো, এটা একটা বড় প্রশ্ন। এইসব নানা বিতর্ক আছে। এই বিতর্কের মধ্যেই এই আদালত এই হত্যা মামলাগুলোর বিচার এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে এবং সেখানে বিচার কাজ শুরু হয়েছে। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ডেভিড বার্গম্যান, ব্রিটেনের একজন বিখ্যাত সাংবাদিক, তিনিও এই আদালতের প্রসিকিউটর নিয়ে এবং আদালতের প্রক্রিয়া নিয়ে নানা রকম প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠেছে এই আদালতে বিচার করা যায় কিনা। আপনি একজন আইন বিশেষজ্ঞ এবং বিশেষ করে যুদ্ধ অপরাধ এবং গণহত্যা বিষয়ক, মানবতা বিরোধী অপরাধ বিষয়ক বিষয় নিয়ে কাজ করেন, আপনি কিভাবে দেখছেন পুরো প্রক্রিয়াটাকে? শুরুতেই আমি আপনাকে ধন্যবাদ জানাই এই বিষয় নিয়ে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার এই অনুষ্ঠানে। এই আদালতকে কথা বলার আগে এটা একটা প্রহসনমূলক বিচার। এটা কেন প্রহসনমূলক বিচার আমি মনে করি, সেটা নিয়ে কথা বলার আগেই আমি শুরুতে কিছু কথা বলতে চাই। যেহেতু আপনি বলেছেন এই ব্যাপারটা জুলাই এবং আগস্টের ঘটনা একটা বিপ্লব, অনেকেই মনে করছেন একটা অভ্যুত্থান। আমি আসলে এটাকে বিপ্লব কখনোই মনে করি না, এটা কখনোই দ্বিতীয় স্বাধীনতা নয়, এটা একটা প্রতারণা। এই প্রতারণা হচ্ছে সাধারণ মানুষের সাথে প্রতারণা। কিছু সংখ্যক লোক মানুষকে ভুল বুঝিয়ে এবং নাটক সাজিয়ে উত্তেজিত করে সাধারণ মানুষের সাথে, আমাদের আওয়ামী লীগ সরকারের সাথে একটা বিরোধ বাঁধিয়ে দেয়, একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করে পুলিশের সাথে ছাত্র জনতা। এতে অনেক লোক মারা যান। এই মারা যাওয়াটা প্রয়োজন ছিল, মানুষকে প্রতারণা করা প্রয়োজন ছিল একটা নির্বাচিত সরকারকে সরানোর জন্য, যাতে যারা এটা সরাতে চান তারা যাতে তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে পারেন, উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেন। আর তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য আমরা দেখতে পাচ্ছি এখন তারা যা করছেন তা থেকেই। এখন তারা কি করছেন? এখন তারা যখন 5ই অগস্ট এবং এরপরে ক্ষমতায় আসলেন এবং এর আগে থেকেই অসংখ্য মানুষের মৃত্যুর আয়োজন করেছেন, যার কারণে আওয়ামী লীগের অসংখ্য কর্মী, সনাতন ধর্মাবলম্বীরা যারা আওয়ামী লীগকে সমর্থন করেছিলেন, এদের অনেকেই মারা গিয়েছেন, অনেকের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটাই ছিল উদ্দেশ্য। মানুষের কর্ম থেকেই তার পরিচয়। এখন যা ওনারা করছেন এটাই পরিচয় দেয়, এটাই প্রমাণ করে দেয় ওনারা কি চেয়েছিলেন, ওনাদের এই অভ্যুত্থানের কি উদ্দেশ্য ছিল। তো এটা নিয়ে আর এখন আলোচনা করছি না। আপনার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই আইসিটি, এই বিচার, তাই এটা নিয়ে এই প্রসঙ্গে চলে আসছি। কিন্তু যেহেতু ভূমিকা আপনি এই কথাগুলো বলেছিলেন, এই জন্য তা বলতে বাধ্য হলাম। তো এই যে ব্যাপারটা, এটা প্রহসনমূলক বিচার আমি এই জন্য বলছি, প্রথমত আপনি লক্ষ্য করুন, এটা একেবারে কমন সেন্সের ব্যাপার, এটার জন্য আইনের বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আপনি দেখেন যাদেরকে বিচার করার কথা বলছেন, ওনারা মূলত সবাই আওয়ামী লীগ সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে, আওয়ামী লীগকে যারা সমর্থন করেছিলেন তাদের বিরুদ্ধে, পুলিশের যারা দায়িত্ব পালন করছিলেন আইনের মধ্য থেকে এবং নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য বলবো। এই জন্য আপনি দেখেন 17 তারিখে কিরকম পুলিশ মারা হয়েছিল। তারা কিন্তু এর আগে কখনো সেই রকম গুলি ছাড়েননি যেগুলোতে মানুষের মৃত্যু হতে পারে। তো পুলিশের তো আত্মরক্ষা করার অধিকার আছে। তারা মনে করতেই পারেন যে যেরকম লোকজন ধেয়ে আসছিল তাদের বিরুদ্ধে, যেরকম ভাবে এই তৃতীয় পক্ষ অথবা আমি বলবো সমন্বয়কদের লোকজন ওনাদের মধ্য থেকেই আগ্নেয়াস্ত্র দিয়ে মানুষকে হত্যা করছিল, যারা ওনাদেরকে সমর্থন করছিল তাদেরকেই মারছিল, পুলিশকেও মারছিল। তো ওই সময় তো পুলিশ তার আত্মরক্ষা করার জন্য গুলি ছুটতেই পারে, এটা তো স্বাভাবিক এবং এটা পুলিশের অধিকার, সব মানুষের অধিকার আত্মরক্ষা। এবং ওনারা রাষ্ট্রীয় কার্যে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে 5 তারিখে এবং 5 তারিখের পরে তো আমরা জানি সবাই যে 400-র অধিক পুলিশের থানা জ্বালিয়ে দেওয়া হয়। এগুলো তো নৃশংস ঘটনা। তো অনেক মানুষকে হত্যা করা হয়েছিল পরবর্তীতে। তো সেই বিষয়ে যাচ্ছি না, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা সরকারে ছিলেন, যারা
সরকারের নিয়ম নীতি অনুসরণ করে কাজ করছিলেন, তাদের বিরুদ্ধে যে একটা অপরাধমূলক কার্যক্রম চলছিল, সেই মানুষদের বিরুদ্ধেই ওনারা আন্তর্জাতিক আদালত, যেটা অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল 1973 অধীনে যে আইসিটিটা গঠিত হয়েছিল 2010-এ, সেটাতে যে বিচারের ব্যবস্থা করছে, এটা সংঘাতিকভাবে একটা উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, এবং এটা যারা আওয়ামী লীগ সরকারকে সমর্থন করেন, আওয়ামী লীগ সরকারের যিনি প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাদেরকে প্রতিহত করার জন্য, যাতে আওয়ামী লীগ সরকার তার আদর্শ নিয়ে, যে আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ নিয়ে কাজ করতে পারেন না বাংলাদেশের জন্য, সেই আদর্শের বিরুদ্ধে একটা যুদ্ধ, আসলে যুদ্ধের সামিল। এটা শুধুমাত্র একটা প্রহসনমূলক বিচারই নয়, এটা আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য একটা ব্যবস্থা। কারণ এরাই যে নেত্রীরা, যে নেতাদের বিরুদ্ধে এই বিচারের ব্যবস্থা করা হচ্ছে, তারা সবাই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত মানুষ, বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করেছিলেন। আর যদি বলেন যে এটা কেন প্রহসনমূলক, আরো তার অনেকগুলো কারণ আমি বলতে চাই। এই প্রশ্নটা তো খুব স্বাভাবিক, আপনি প্রহসনমূলক বলছেন কেন? আইন উপদেষ্টা তো পরিষ্কার বলেছেন যে এইটা মানবতা বিরোধী অপরাধ এবং এই অপরাধে এই আদালতেই মামলা হবে, এবং এই জন্য তারা আইনের কিছু ক্লজ, যে ট্রাইব্যুনালের যে আইন আছে সে আইনে কিছু ক্লজ যুক্ত করেছেন, এবং এটা ইতিমধ্যে সেটি অনুমোদনও দেওয়া হয়েছে, একটু পাস হলে গেজেট হবে, দেন এটি কার্যকর হবে। তো আপনারা প্রহসন বলছেন কেন? এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি একটা একটা করে বলবো। এই যে বললেন যে ওনারা অধ্যাদেশ দিয়েছেন, এগুলা গেজেট আকারে আসবে, এগুলোর কোনো ভিত্তি নেই। এই সরকারই, এই ডিফ্যাক্টো সরকার একটা অবৈধ সরকার। একটা আমার কথাগুলা এক পাশে শোনা যেতে পারে, কিন্তু সত্যই আমাদেরকে সত্য কথা বলতে হবে নির্ভয়ে। বাংলাদেশ থেকে অনেকেই সত্য কথা বলতে ভয় পাচ্ছেন। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আপনি সত্য কথা শোনার জন্য মানুষকে প্রশ্ন করছেন এবং অনেক সাহস করে কথাগুলো মানুষকে শোনানোর ব্যবস্থা করে দিচ্ছেন। কিন্তু অনেকেই সত্য কথা বলতে ভয় পাচ্ছেন এবং বলছেন না, বলা সুযোগও করে দিচ্ছেন না। এই সরকার অবৈধ। বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী, এবং এই সরকার যে পদ্ধতিতে একটা বৈধ সরকার আসতে পারে, যে পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি পদত্যাগ করতে পারেন, সেরকম কোনো কিছুই ঘটেনি। এটা যেহেতু উনি পদত্যাগ করেননি, এই সরকার যেভাবে ক্ষমতায় এসেছে, এটা একটা অবৈধ পদ্ধতি, বাংলাদেশের কনস্টিটিউশন সেটাকে সমর্থন করে না, এবং এই জন্য এই সরকার দ্বারা যে সমস্ত কার্যক্রম সংগঠিত হচ্ছে, বিশেষ করে এই আইসিটি বা যে কোনো অধ্যাদেশ, সবই অবৈধ, ভয়টা বেনিশীয়, এবং এগুলোর কোনো বৈধতা নেই, এগুলোর কোনো লেজিটিমেসি নেই। তো এরপরে বলতে চাচ্ছি যে ওনারা এই ব্যবস্থা করছেন, সেই ব্যবস্থা করছেন। আমাদের যেতে হবে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 কেন করা হয়েছিল, এটার ইন্টেন্ট কি ছিল, এটার পারপাস কি ছিল। পার্লামেন্টে যখন ডিসকাশন হয়েছিল, ডিবেট হয়েছিল, এটা একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল। এটা করা হয়েছিল মূলত যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। সেই 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন, বিশেষ করে যুদ্ধাপরাধী অপরাধ সংঘটিত করেছিলেন, তাদের বিচার করার জন্য। এই 2024-এর যে ঘটনাগুলো ঘটেছে, এগুলোর জন্য এই আইনটি করা হয়নি। যে আইসিটিটা করা হয়েছিল 2010-এ, যেটা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল, এবং 2008-এর নির্বাচনী ইশতেহারে, যেটা 2009-এ আওয়ামী লীগ সরকার যখন গঠন করেন, তখন ওনারা ঘোষণা দেন যে যুদ্ধাপরাধীদের বিচার করবেন। কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, কিন্তু মূলত এটার উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা। নির্বাচনী ইশতেহারেও তাই ছিল। তো এই যে আইনটা অপপ্রয়োগ করা হচ্ছে, যে পারপাসে, যে উদ্দেশ্য নিয়ে আইনটা তৈরি করা হয়েছিল, সেই উদ্দেশ্যে এটা ব্যবহার করা হচ্ছে না। এই কারণেই এই যে আইসিটিটা এখন অপব্যবহার করা হচ্ছে, এই কারণেও এই আইসিটির সমস্ত বিচার কার্য অবৈধ হয়ে যায়। একটা প্রশ্ন, যে আপনি কি বলবেন, কিছু বলছিলেন? অনেক কিছু বলা যায়, আপনি বলেন। আমার একটা প্রশ্ন ছিল, এই যে
আইন ধরেই নিলাম এইখানে বিচার হচ্ছে বা আপনি বলছেন অবৈধ, আপনি আইনের লোক, আমি আসলে আইনের তো লোক না। আমরা যদি সরকারের কথা ধরি, সরকার বলছে বৈধ, আমরা ধরে নিলাম বৈধ। এই যে বিচারের কার্যক্রমে যে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হলো, হ্যাঁ, সেই চিফ প্রসিকিউটর নিয়ে তো নানা বিতর্ক শোনা যায়। তিনি এর আগে যে এই ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে বিচার হচ্ছিল সেই আসামি পক্ষের আইনজীবী ছিলেন। এটা কি সম্ভব কিনা যে আসামি পক্ষের আইনজীবী আবার সরকারের প্রসিকিউটর হওয়া? আপনি খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। আসলে সম্ভব বা অসম্ভব বিষয়টা না, বিষয়টা নৈতিকতা, গ্রহণযোগ্যতা। এখন যিনি জামাতে ইসলামীর সমর্থক ছিলেন, যিনি যারা যুদ্ধাপরাধ করেছিলেন তাদের সমর্থনে কাজ করেছিলেন এবং যাদেরকে বিচারের আয়োজন করেছিলেন, তারা হচ্ছেন আওয়ামী লীগের সরকার এবং সেই সরকারের নেতৃত্ব দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে উনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন কিনা। এবং এই ধরনের পরিস্থিতিতে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আইনজীবীর ইন্ডিপেন্ডেন্স নিয়ে একটা প্রশ্ন থেকে যায়, তখন ওই আইনজীবীকে এই সমস্ত কাজে নিয়োজিত করা হয় না। মূলত আইনজীবীরা নিজেরাই নিয়োজিত হন না, কারণ এখানে একটা প্রশ্নই করা যেতে পারে, যেহেতু আপনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিলেন, জামাত ইসলামীকে সমর্থন করেছিলেন, যেখানে জামায়াত ইসলামের নেতাদেরই শাস্তি হয়েছিল যুদ্ধাপরাধের অপরাধে, সেখানে উনি কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবেন? নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব থেকেই যাবে। এই পরিস্থিতিতে যেমন কি উনাকে এই কাজে নিয়োগ দেওয়া উচিত হয়নি, ঠিক তেমন কি উনার নিজেরও এই কাজে নিয়োজিত হওয়া উচিত ছিল না। কারণ এখানে একটা প্রশ্ন থেকে যায়, এখানে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ব্যাপার আছে। আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য হবে না, এটা ঠিক আইনের বিষয় না, এটা নৈতিকতার বিষয়, গ্রহণযোগ্যতার বিষয়। সেই কারণে ওনার অ্যাপয়েন্টমেন্টটা অনেকটা প্রশ্নবিদ্ধ এবং ওনার অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে যে বিচার কার্য সংগঠিত হবে, ওনার যেহেতু উনি প্রসিকিউশনে আছেন, সেটা সাংঘাতিক প্রশ্নবিদ্ধ হবে, হয়েছে এবং ভবিষ্যতে হবে নিশ্চিতভাবে। একদম। তার মানে আইনের দিক দিয়ে একটা বড় কোনো জটিলতা না, মূল জটিলতা হচ্ছে নৈতিক জায়গা থেকে। যেহেতু আমি একটা পক্ষে ছিলাম এবং একটা বিতর্কিত বিষয়, বিতর্কিত না, একটা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর ভূমিকার জন্য আমি সেই আসামিদের পক্ষে ছিলাম, যারা ৭১-এ যাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ, বিতর্কিত এবং যারা নানা অপকর্মে যুক্ত ছিলেন, যাদের বিচার হয়েছিল, তাদের পক্ষে আমি ছিলাম। সঙ্গত কারণে আমার এখানে নৈতিক জায়গা থেকে এখানে আমার আসলে প্রসিকিউটর হওয়া, চিফ প্রসিকিউটর হওয়া বা সরকারের প্রসিকিউটর হওয়া ঠিক না, এটাই তো বলছেন। হ্যাঁ, এটাই ওনার নিজের এটাতে যুক্ত হওয়া আমি যেটা মনে করি। তাইলে উনি যুক্ত হলেন কেন? নৈতিকতাকে পদদলিত করে কেন যুক্ত হলেন? তার মানে কি ওনার কোন উদ্দেশ্য আছে কিনা বা সরকারের কোন উদ্দেশ্য আছে কিনা? এটা থেকে আমরা মনে করি, আমরা এটা মনে করতেই পারি, অথবা কেউ মনে করতেই পারে, এটা থেকেই মনে করতেই পারে যে এখানে একটা প্রতিশোধের বিষয় আছে। কারণ যখন দেখা যায় যে শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থকরা, শুধুমাত্র আওয়ামী লীগ সরকারে যারা ছিলেন, শুধুমাত্র তাদেরই একটা বিচার হচ্ছে, অথচ আমরা জানি যে একজন সমন্বয়ক বলেছেন যে আমরা পুলিশ হত্যা করতে বাধ্য হয়েছিলাম বা পুলিশ হত্যা করতে হয়েছিল এই আন্দোলনকে বা এই বিপ্লব। ওনার বক্তব্যটা এরকম ছিল, আমরা যদি মেট্রো রেল না পোড়াতাম, আমরা যদি পুলিশ না মারতাম, তাহলে আমাদের বিপ্লব হতো না। উনি নিজেই স্বীকার করছেন যে এখানে এই ধরনের কাজ হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে, আমরা করেছি, এটা ইমপ্লাইডলি আমরাই করেছি বোঝা যায়। কারণ উনি এরকম বলেছেন যে পুলিশ হত্যা না করলে বিপ্লব হতো না। বিপ্লবটা যেহেতু ওনারা ওন করছেন, ওনারা বলছেন যে আমরা বিপ্লব করেছি, তাহলে ওনারাই পুলিশ হত্যা করেছেন, এটা ধরে নেওয়া যায়। তো এত বড় একটা স্বীকারোক্তি, এবং যেখানে আমরা দেখছি যে অন্যান্য সমন্বয়করা বলেছেন যে আমরা ছাত্র শিবির করতাম, কিন্তু আমরা আওয়ামী লীগে ঢুকেছিলাম, আমরা আমাদের পরিচয় গোপন করে। তো এরা এই হত্যাকাণ্ডের পেছনে, আমরা অনেক সিসিটিভি ক্যামেরাও দেখেছি, যারা এবং অনেকেই ঘোষণা দিচ্ছেন যে আমরা, যেমন হিজবুত তাহরির, ওরা বলেছে যে ওরা নিষিদ্ধ সংগঠন, ওরা বলেছে যে আমরা এই আন্দোলনকে সমর্থন করেছি সবভাবে, যতভাবে সম্ভব। তো
যেখানে পুলিশকে হত্যা করা হয়েছে, যেখানে একটা রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেখানে একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করা হয়েছে ছাত্র জনতা এবং পুলিশের মধ্যে, সরকারের মধ্যে, সেখানে আপনি যদি বা সরকার যদি বা যারা প্রসিকিউশন তারা যদি এদেরকে বিচারের আওতায় না আনেন, এদেরকে নিয়ে ইনভেস্টিগেশন না করেন, তাহলে তো এটা পরিষ্কার ভাবেই বোঝা যায় যে একটা বিদ্বেষমূলক, একটা প্রতিশোধমূলক, একটা টার্গেটেড একটা প্রহসন চলছে এখানে, যে আপনি শুধু এই কয়েকজনকে বিচার করে ওনাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দিবেন, একটা শাস্তি দিয়ে দিবেন। এটার জন্য তো আইনজীবী হতে হয় না, এটা তো বাংলাদেশের আমার মনে হয় সব সাধারণ মানুষ এমনিতেই বুঝতে পারে।